আসসালামু আলাইকুম। বায়ান্নর টিভির নিয়মিত আয়োজন আন্তর্জাতিক খবরে আরও একবার স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে জোট বাঁধল নির্লজ্জ বাহরাইন। তুরস্কের তীব্র নিন্দা, যা বলল হামাস। ইসরায়েলকে স্বীকৃতির কথা বিবেচনা করছে বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের অবস্থান কি হবে? ইসরায়েলের সাথে বাংলাদেশ কি সম্পর্ক করবে? না করলে কি কারণে করবে না, তার বিস্তারিত নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। এদিকে ইরানি ড্রোনের তাড়া খেয়ে পালালো 3 মার্কিন বিমান। খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিজেদের আকাশসীমা থেকে 3 মার্কিন বিমানকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের 2টি পাইলটবিহীন কমব্যাট বিমান বা ড্রোন ও 1টি সামরিক বিমানকে নিজেদের বিমান প্রতিরক্ষা অঞ্চলের আকাশ থেকে চলে যেতে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। ওই বিমানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে চলমান নৌমহড়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল। ইরানের সেনাবাহিনী শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, পারস্য উপসাগরে চলমান নৌমহড়ার দ্বিতীয় দিনে শুক্রবার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন সামরিক বিমান P-8 পোসাইডন, একটি MQ-9 ড্রোন ও একটি RQ-4 ড্রোনকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শনাক্ত করা হয়। মহড়ার আকাশসীমা এয়ার ডিফেন্স জোন বা এডিজেডে অনুপ্রবেশ করার বহু আগে থেকেই ওই 3 বিমানের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এডিজেডের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর এসব মার্কিন বিমানকে সামনে অগ্রসর না হতে কয়েক দফা সতর্ক সংকেত পাঠানো হয়। কিন্তু তা না শোনার কারণে ইরান তার নিজস্ব ড্রোন কাররারকে আকাশে উড়ায়। এ পর্যায়ে ওই ইরানি ড্রোনের তাড়া খেয়ে মার্কিন বিমানগুলো এডিজেডের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়। পারস্য উপসাগরে কৌশলগত এলাকায় বৃহস্পতিবার থেকে 3 দিনব্যাপী বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে জুলফিকার 99 নামক এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই তারা এই মহড়া চালাচ্ছে। এবারে ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ যেন ইসরায়েলের ব্যাপারে তাদের তৈরি অবস্থান নমনীয় করছে। সংযুক্ত আরব আমিরাত এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চুক্তি করতে যাচ্ছে। সৌদি আরবও অলিখিত একটা সম্পর্ক তৈরি করেছে, এমন কথা শোনা যায়। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সব মুসলিম রাষ্ট্রই এখনও জোরালো সমর্থন অব্যাহত রেখেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয় বিবেচনা করছে। সর্বশেষ সুদান থেকে এরকম কথা শোনা গেছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান একেবারে স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকেই। বাংলাদেশের এই অবস্থানে যে অদূর ভবিষ্যতে কোনো পরিবর্তন আসবে তেমন সম্ভাবনা একেবারে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এর কারণ যতটা আন্তর্জাতিক তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের জনমত এবং আভ্যন্তরীণ রাজনীতি। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল তার মধ্যে ছিল ইসরায়েল। 1972 সালের 4 ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল। তখন স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই অবস্থানের পিছনে মূল বিষয় ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সদ্য স্বাধীন বাংলাদেশের সমর্থন। 50 বছর পরেও ইসরায়েল প্রশ্নে বাংলাদেশের সেই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গত 5 দশকে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়িয়েছে সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে পরিস্থিতি এখন আরও বেশি প্রতিকূল হয়ে উঠেছে বলেই মনে করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেছেন, বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতির কারণে যে কোনো সরকারের জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরির বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে 2টি ধারা আছে, একটি ডান এবং দক্ষিণপন্থী ধারা, আরেকটি হচ্ছে বামপন্থী ধারা, যেটি অপেক্ষাকৃত অনেক দুর্বল। দুটো ধারাই আসলে চায় না যে বাংলাদেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। ডান এবং দক্ষিণপন্থী যে ধারা তারা চাচ্ছে না, যেহেতু ইসরায়েলের 70% বেশি ইহুদি জনগোষ্ঠী।
সুতরাং এখানে একটি ধর্মভিত্তিক রাজনীতির জায়গা থেকে তারা ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চায় না। তিনি বলছেন, অন্যদিকে যারা বামপন্থী ধারা বা এর সাথে যদি আমরা মধ্যপন্থী ধারা ধরি, তাদের অবস্থানের পিছনে মূল কারণটা হচ্ছে রাজনৈতিক। আর এই রাজনৈতিক কারণটা হচ্ছে প্যালেস্টাইনকে ইসরায়েলের স্বীকৃতি না দেয়া, এবং তারা মনে করছে ইসরায়েল সেখানে অবৈধভাবে প্যালেস্টাইনের ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে, যেহেতু ইসরায়েল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ফলে বামপন্থীরা এবং যারা সেকুলার রাজনীতি করে বাংলাদেশে, তারাও চায় না যে এ ধরনের একটি রাষ্ট্রের সাথে বাংলাদেশ কোনো সম্পর্ক স্থাপন করুক। সমস্ত কিছু মিলে যেই রাজনৈতিক বৃত্তেই অবস্থান করুক না কেন, কোনো সরকারই বাংলাদেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে খেপিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায়নি। এই ধারা এখনও অব্যাহত আছে। ইসরায়েল ছাড়া যে কোনো দেশে যেতে পারে বাংলাদেশিরা। বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের একটি দেশেই যাওয়া নিষেধ, সেটি হলো ইসরায়েল। পাসপোর্টে সেটি স্পষ্ট করে লেখা আছে। 70-এর শেষে এবং 80 দশকে বাংলাদেশের অনেক তরুণ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছিল। সে সময় ঢাকার রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠনের মিছিল ছিল নিয়মিত ঘটনা। বাংলাদেশের মানুষের মাঝে ইসরায়েল বিরোধী আবেগ খুবই জোরালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলোফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশে কখনো ঐকমত্য না হলে একক কোনো নেতৃত্ব ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক করতে চাইলে সেই নেতৃত্বকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। আমাদের সকলের একটা সেন্টিমেন্ট আছে প্যালেস্টাইনের প্রতি। সেজন্য আমি মনে করি ইসরায়েলের সাথে কিছু করতে হলে একটা জাতীয় ঐকমত্য দরকার। আর কোনো একক নেতৃত্ব যখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু সেই নেতৃত্বের জন্য দেশের অভ্যন্তরে খারাপ হতে পারে। ইসরায়েল ইস্যুতে কেন একাট্টা আওয়ামী লীগ, বিএনপি? বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ এখন সরকারে রয়েছে। এই সরকার এখনও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে নারাজ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো রাজনৈতিক ঝুঁকি বা সমস্যা তাদের সরকারের বিবেচ্য বিষয় নয়। তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বা তার অব্যবহিত পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিষ্কারভাবে বিভিন্ন রাজনৈতিক সম্মেলনে একথাটি বলেছেন যে, আমরা প্যালেস্টাইনের জনগণের পক্ষে আছি, আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছি। এই নীতিতে আমরা বিশ্বাস করি। সেই ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কবিহীন যে পথ চলা, সেটা অব্যাহত থাকবে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আরেকটি বড় দল বিএনপি বিভিন্ন সময় বাংলাদেশ শাসন করেছে। এই দুই প্রধান দলের বাইরে রয়েছে অনেক ইসলামপন্থী দল যারা বিভিন্ন ধারায় বিভক্ত। তবে ইসরায়েল ইস্যুতে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন বামপন্থী দল বা এই ইসলামপন্থীদের অবস্থানে কোনো পার্থক্য নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের কোনো দলই ইসরায়েলের সাথে সম্পর্ক চাইবে না বলে তিনি মনে করেন। প্যালেস্টাইনকে নিয়ে বাংলাদেশের যে কমিটমেন্ট, সেটা হচ্ছে প্যালেস্টাইনের যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রাম, তাকে বাংলাদেশের সব রাজনৈতিক দল সবসময় সমর্থন করে এসেছে। সেখানে ইসরায়েলের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে সব দলই সবসময় নিন্দা জানিয়েছে। এখানে কোনো দল বা কোনো সরকার আলাদা কোনো অবস্থান নেয়নি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। এতে দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিটি আরব দেশের শান্তি রক্ষার বিপরীত হিসেবে কাজ করবে। এই পদক্ষেপ ফিলিস্তিনিদের পক্ষে লড়াইকে নতুন ধাক্কা দেবে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডকে চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে। তারা বলছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য বাহরাইনের এই উদ্যোগে আমরা উদ্বিগ্ন ও এর তীব্র নিন্দা জানাই। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের বিষয়টি সমাধান করে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের আগে থেকেই জোর দিয়ে আসছে তুরস্ক। তারা মনে করছে, এই চুক্তিটি ইসরায়েলকে ফিলিস্তিনের প্রতি অবৈধ অনুশীলন এবং তাদের ভূমি দখল স্থায়ী করার জন্য চলমান কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে আরও উৎসাহিত করবে। এর আগে শুক্রবার 11 সেপ্টেম্বর ইসরায়েল বাহরাইন নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একমত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এই চুক্তিতে সম্মত হন।
ট্রাম্প বলছেন চুক্তিটি এ অঞ্চলের শান্তি স্থাপনে যুগান্তকারী সিদ্ধান্ত। তবে আরব আমিরাত ও ইসরায়েলের চুক্তির বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছে হামাস। এ বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছিলেন, এই সমঝোতা ফিলিস্তিনি জাতির স্বার্থ রক্ষা করবে না। সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিন বিরোধী অপরাধ যজ্ঞের প্রতিদান হিসেবে তেল আবিবের সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছে বলে তিনি কটাক্ষ করেন। পাসপোর্টের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।